এই মেয়ের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, নিজের দোষ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। স্যার কি বলছেন স্যার? স্যার আপনি কি জানেন স্যার এই ব্যাংকের মালিক কে? কে? মন্ত্রী, অর্থমন্ত্রী স্যার। যেই আসুক এই সমস্ত ব্যাপারে আমাকে আর ফোন দেবে না, ঠিক আছে? ওকে, এই না ফোন ধরো। সালাম স্যার। স্যার মানে আপনার তো বুঝতেই পারছেন স্যার, খুব মানে প্রভাবশালী লোক, মানে খুবই তাগড়া, মানে পাওয়ারফুল লোক, মানে বর্তমান অর্থমন্ত্রী। মানে সে আসলে সরি বলতে চাইছে না। দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বন্দুক তাক করছেন। অফিসার, আমি মন্ত্রীর সাথে কথা বলতে এসেছি। মন্ত্রী কি মামা বাড়ির মোয়া যে বয়ম থেকে খুললাম আর দিয়ে দিলাম? অ্যাপয়েন্টমেন্ট আছে? শুনুন, মন্ত্রীর কারণে একটা মেয়ে মারা গেছে, আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই। আই হোপ আপনি কোঅপারেট করবেন। অবশ্যই কোঅপারেট করব, একটু অপেক্ষা করুন। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? তুমি কি মাস্ক পরে আছো নাকি তুমি আসলেই বুড়া? আমি না প্র্যাঙ্ক করতেছিলাম, তো তোমার পিছে ধরা খেয়ে গেলাম। তুমি অনেক ট্যালেন্টেড। তুমি খুবই ঠান্ডা মাথার একজন ডেঞ্জারাস মানুষ। এনিওয়ে, বলো তোমার জন্য কি করতে পারি? আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটা মেয়ের প্রাণ গেছে। একটা বাবা তার সন্তানকে হারিয়েছে, সেই লোকটা সমাজের কাছে বাটপার হয়েছে। তো কি হয়েছে তাতে? ওকে, আপনি তাহলে মেয়েটার প্রাণ ফিরিয়ে দিন। ভাবুন তো, একটা মানুষ কতটা মরিয়া হলে নিজের বোনের লাশ নিয়ে সোজা ব্যাংকের ভেতর ঢুকে যায়, আর তাও আবার যে সে লোক নয়, খুদ অর্থমন্ত্রীর সাথে টক্কর দিতে। হ্যাঁ বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্বে আমরা এমন এক শাহজাদ চৌধুরীকে দেখলাম, যার চোখের আগুনে পুরো সিস্টেম পুড়ে ছাই হয়ে যাওয়ার জোগাড়। একদিকে বোনের লাশ, অন্যদিকে খোদ মন্ত্রীর নাতিকে কিডন্যাপ। একটা মানুষ সিস্টেমের বিরুদ্ধে কতটা একা আর কতটা ভয়ঙ্কর হতে পারে, তার চাক্ষুষ প্রমাণ আজকের পর্ব। আপনি যদি ভাবেন এখানেই শেষ, তাহলে ভুল ভাবছেন। আসল খেলা তো মাত্র শুরু। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ধামাকাদার রিভিউ পর্বে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা নিয়মিত দুনিয়া টাকার গোলাম নাটকটি দেখছেন, তারা নিশ্চয়ই জানেন যে এই নাটকটি বাংলা নাটকের ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি করতে যাচ্ছে। আমরা সচরাচর টিভিতে বা ইউটিউবে যে ধরনের রোম্যান্টিক বা কমেডি নাটক দেখতে অভ্যস্ত, এই নাটকটি তার থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আছে থ্রিল, সাসপেন্স, অ্যাকশন এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতির এক নগ্ন চিত্র। আর আজকের ২০ নম্বর পর্বটি দেখার পর আমার তো রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে গেছে। পুরোটা সময় আমি স্ক্রিনের দিকে পলকহীনভাবে তাকিয়েছিলাম। প্রতিটি দৃশ্য, প্রতিটি ডায়লগ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে এমন একটা আবহ তৈরি করেছিল, যা আপনাকে সিটের সাথে আটকে রাখতে বাধ্য করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের পর্বের একদম গভীরে প্রবেশ করি এবং বিশ্লেষণ করে দেখি ঠিক কি ঘটল এই এপিসোডে, আর কেনই বা এই এপিসোডটি এতটা স্পেশাল। শুরুতেই আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকের দিকে তাকাই, তাহলে দেখতে পাব নাটকের শুরুর দিকের কিছু অমীমাংসিত সমীকরণ। ঋতু এবং ফাতেমার যে বিষয়টা নিয়ে একটা টানাপড়ন চলছিল, সেটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। ওই যে উল্কি বা ট্যাটু করার বিষয়টা, একটা মেয়েকে জোর করে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার যে সাইকোলজিক্যাল প্রেশার, সেটা কিন্তু গল্পের একটা বড় অংশ জুড়ে আছে। কাজী অফিসে গিয়ে যে বিয়ের ঘটনাটা ঘটেছিল, সেটার রেশ ধরে এখনও অনেক জল ঘোলা হচ্ছে। আমরা দেখলাম যে একটা মেয়ে ছাদে দাঁড়িয়ে আরেকটা ছেলের সাথে কথা বলছে। ছেলেটা তাকে বোঝাচ্ছে যে শাহজাদ বা এই লোকটার সাথে তার কোনো সম্পর্ক রাখার দরকার নেই, সে চাইলে ওই বিয়ের পেপার ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু মেয়েটার চোখের দিকে তাকালে বোঝা যায় সে এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। সে চাইলেও যেন এই মায়াজাল বা ভয়ের জাল থেকে বের হতে পারছে না। এই সাবপ্লটটা হয়তো মূল অ্যাকশনের আড়ালে একটু ঢাকা পড়ে গেছে আজকের পর্বে, কিন্তু আমার বিশ্বাস আগামীতে এই মেয়েটার সিদ্ধান্তই শাহজাদের জীবনের সবচেয়ে বড় প্রভাব ফেলতে যাচ্ছে।
কারণ যে মানুষটা বাইরের দুনিয়ার সাথে এত বড় যুদ্ধ করছে, ঘরের ভেতরের একটা ছোট বিশ্বাসঘাতকতা তাকে পুরোপুরি ভেঙে দিতে পারে। তবে আজকের পর্বের সবচেয়ে আইকনিক এবং ভয়ঙ্কর দৃশ্যটি ছিল ব্যাংক সিকোয়েন্স। আপনারা একবার কল্পনা করুন দৃশ্যটা। একটা সাজানো গোছানো ব্যাংক, সেখানে স্বাভাবিক কাজকর্ম চলছে, মানুষজন টাকা জমা দিচ্ছে, তুলছে। ঠিক সেই মুহূর্তে শাহজাদ তার দলবল নিয়ে সেখানে প্রবেশ করে, আর শুধু প্রবেশই করে না, সাথে নিয়ে আসে একটা সাদা কাপড়ে ঢাকা লাশ। এই লাশটা আর কারো নয়, তার নিজের বোনের মতো একটা মেয়ের, যে মেয়েটা এই সিস্টেমের জাতাকলে পিষ্ট হয়ে মারা গেছে। শাহজাদ যখন লাশটা ব্যাংকের মাঝখানে রাখে, তখন ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে সাধারণ গ্রাহক সবার চোখে মুখে যে আতঙ্কের ছাপ ফুটে ওঠে, সেটা সত্যিই দেখার মতো ছিল। শাহজাদ পরিষ্কার জানিয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত সে তার বোনের জীবনের বিচার পাচ্ছে, ততক্ষণ সেই ব্যাংক থেকে এক পাও নড়বে না। ব্যাংক ম্যানেজার ভয়ে কাঁপতে কাঁপতে তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের কোনো দোষ নেই, তারা শুধু কোম্পানি বা ওপর মহলের নির্দেশ পালন করে। কিন্তু শাহজাদ তো এসব শোনার পাত্র নয়। তার একটাই কথা, এই সমাজ, এই সিস্টেম এবং এই ব্যাংক তার বোনের মৃত্যুর জন্য দায়ী। আর এর মূল হোতাকে খোদ অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করার মতো, শাহজাদ কিন্তু কোনো সাধারণ গুন্ডা বা সন্ত্রাসী নয়, সে একজন অ্যান্টি হিরো। তার লড়াইটা সাধারণ মানুষের জন্য হলেও তার তরিকাটা পুরোপুরি বেআইনি। সে জানে যে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই সে ব্যাংক ম্যানেজারকে বাধ্য করে খোদ অর্থমন্ত্রীকে ফোন দিতে। মন্ত্রীর যে রিয়াকশনটা আমরা দেখলাম, সেটা আমাদের সমাজের ক্ষমতার শীর্ষবিন্দুতে থাকা মানুষদেরই প্রতিচ্ছবি। মন্ত্রীমশাই খুব আয়েশ করে চা বা কফি খাচ্ছেন, আর তার কাছে যখন খবর গেল যে একটা ছেলে তার ব্যাংকে এসে ঝামেলা করছে, তখন তিনি রীতিমতো তাচ্ছিল্যের হাসি হাসলেন। তার মতে জুনায়েদ চৌধুরী জীবনে কাউকে সরি বলে না। তার এই অহংকার, এই দম্ভই প্রমাণ করে যে তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবে। তারা মনে করে টাকা আর ক্ষমতা থাকলে দুনিয়ার সব কিছু কেনা যায়, কিন্তু তারা ভুলে যায় যে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন একটা সাধারণ মানুষও কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। শাহজাদ জানত যে মন্ত্রীকে শুধু মুখের কথায় টলানো যাবে না, তাই সে এমন এক মাস্টার প্ল্যান করে যা দেখে আমি রীতিমতো টাসকি খেয়ে গেছি। সে জানত মন্ত্রীর সবচেয়ে বড় দুর্বলতা কোথায়, আর সেটা হলো তার পরিবার। আমরা দেখলাম একটা ছোট স্কুল পড়ুয়া বাচ্চা আইসক্রিম খাচ্ছে। হঠাৎ করে একটা বয়স্ক লোক তার সামনে এসে হাজির। এই বয়স্ক লোকটা আর কেউ নয়, স্বয়ং শাহজাদ। সে অত্যন্ত সুনিপুণভাবে একটা রাবার বা সিলিকনের মাস্ক পরে নিজের পরিচয় গোপন করেছিল। বাচ্চাটার সাথে কথা বলে তাকে গাড়িতে তুলে নেওয়া এবং তারপর গাড়ির ভেতর মাস্ক খুলে ফেলার দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। বাচ্চাটা যখন অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আসলেই বুড়ো? আর শাহজাদ যখন একটা বাঁকা হাসি দিল, তখন স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টরের বুদ্ধিমত্তার তারিফ না করে পারা যায় না। এই কিডন্যাপিংটা সে কোনো মারধর বা জোর জুলুম করে করেনি, বরং একটা সাইকোলজিক্যাল ট্রিক খাতিয়ে করেছে। আর এখানেই শাহজাদ বাকি 10টা সাধারণ ভিলেন বা হিরোর চেয়ে আলাদা। সে ব্রেন গেম খেলতে খুব ভালো পারে। এর পরের দৃশ্যগুলো তো উত্তেজনার পারদ একদম চরমে নিয়ে যায়। শাহজাদ তার দলবল এবং মন্ত্রীর নাতি টুটুল বা ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে সোজা পৌঁছে যায় মন্ত্রীর বাংলোতে। সেখানে আগে থেকেই মন্ত্রীর নিজস্ব সিকিউরিটি গার্ড এবং পুলিশ বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পজিশন নিয়েছিল। একটা টান টান উত্তেজনা, এই বুঝি গুলি চলল, এই বুঝি রক্তবন্যা বলে গেল। পুলিশ অফিসার যখন শাহজাদকে ধমক দিয়ে বলে যে সে পাগল হয়ে গেছে কিনা, খোদ মন্ত্রীর বাড়িতে এসে এমন দুঃসাহস দেখানোর জন্য, তখন শাহজাদের বডি ল্যাঙ্গুয়েজটা একবার খেয়াল করবেন। বিন্দুমাত্র ভয় বা নার্ভাসনেস নেই তার চোখ মুখে। সে একদম রাজকীয় ভঙ্গিতে সোফায় গিয়ে বসে, যেন সে নিজেই ওই বাড়ির মালিক। এরপর যখন সে মন্ত্রীকে জানায় যে সে একা আসেনি, মন্ত্রীর নাতি টুটুল বা ওই বাচ্চা ছেলেটাও তার সাথে আছে, তখন মন্ত্রীর মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। এতক্ষণের অহংকার, দম্ভ সব এক সেকেন্ডে উড়ে গিয়ে সেখানে জায়গা করে নেয় এক চরম আতঙ্ক। শাহজাদের দাবিটা কি ছিল? সে কোনো টাকা চায়নি, নিজের জন্য কোনো ক্ষমতা বা পজিশন চায়নি, সে চেয়েছে জাস্টিস। সে চেয়েছে যে মন্ত্রী যেন সবার সামনে ওই মৃত মেয়েটার গরিব, অসহায়, পঙ্গু বাবার কাছে ক্ষমা চায়। এই একটা জায়গায় এসে শাহজাদের প্রতি দর্শকদের একটা বিশাল সিম্প্যাথি কাজ করতে শুরু করে, কারণ আমরা সবাই মনে মনে এমন একজন ত্রাতাই চাই যে কিনা ক্ষমতার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সাধারণ মানুষের অধিকার আদায় করে আনবে। যে বাবাটা ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল, তার কান্নার কোনো মূল্য কি এই সমাজ কখনো দিত যদি না শাহজাদ এভাবে বন্দুকের নল ঠেকিয়ে বিচার আদায় করতে আসত? কক্ষনো দিত না।
আর এটাই হলো দুনিয়া টাকার গোলাম নাটকের মূল মেসেজ। টাকা থাকলে আপনি পার পেয়ে যাবেন, আর টাকা না থাকলে আপনার চোখের জলের কোনো দাম নেই। এখন আসুন সবচেয়ে এক্সাইটিং পার্টে। বর্তমান পর্বের এই শ্বাসরুদ্ধকার সমাপ্তির পর পরবর্তী পর্বে বা এপিসোড ২১-এ আসলে কি হতে পারে? চলুন একটু লজিক্যাল প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করি। আমার মনে হয় আগামী পর্বটি হবে এই নাটকের অন্যতম সেরা একটি পর্ব, কারণ এখানে দুইটা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে সরাসরি মানসিক এবং শারীরিক যুদ্ধ হতে যাচ্ছে। প্রথম প্রেডিকশন হল অর্থমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টা নিয়ে। মন্ত্রী কি সত্যিই মন থেকে ক্ষমা চাইবেন? আমার মনে হয় না। জুনায়েদ চৌধুরীর মতো একজন ক্ষমতালোভী মানুষ হয়তো আপাতত নিজের নাতির প্রাণ বাঁচাতে এবং পরিস্থিতির চাপে পড়ে মিডিয়া বা সবার সামনে একটা লোক দেখানো ক্ষমা চাইবেন। কিন্তু ভেতরে ভেতরে সে শাহজাদকে ধ্বংস করার জন্য একটা মেগা প্ল্যান ছকবে। সে হয়তো এমন কোনো এলিট ফোর্স বা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হায়ার করবে যারা সরাসরি শাহজাদের ওপর অ্যাটাক করবে না, বরং শাহজাদের দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে। দ্বিতীয় প্রেডিকশন হল পুলিশের ভূমিকা নিয়ে। ওই বাংলোতে যে পুলিশ অফিসাররা ছিলেন তারা কিন্তু একটা উভয় সংকটে পড়ে গেছেন। একদিকে মন্ত্রীর নির্দেশ, অন্যদিকে একটা নিষ্পাপ বাচ্চার জীবন। আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব যে পুলিশের ভেতর থেকেই কেউ একজন শাহজাদকে সিক্রেটলি হেল্প করছে, কারণ পুলিশের মধ্যেও এমন অনেক সৎ অফিসার আছেন যারা এই মন্ত্রীদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারে বিরক্ত। তারা হয়তো সরাসরি শাহজাদকে সাপোর্ট করতে পারবেন না, কিন্তু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন। আবার এমনটাও হতে পারে যে মন্ত্রী যখনই সুযোগ পাবেন তিনি পুলিশকে অর্ডার দেবেন সরাসরি শ্যুট করার জন্য। এমনকি বাচ্চার গায়ে স্ক্র্যাচও লাগলেও তার কিচ্ছু করার নেই, এমন একটা চরম নিষ্ঠুর সিদ্ধান্ত তিনি নিতে পারেন যা তার পরিবারের সাথেই তার একটা বড় সংঘাত তৈরি করবে। আমার তৃতীয় প্রেডিকশনটা হলো শাহজাদের পার্সোনাল লাইফ বা ফাতেমা বা ঋতু ট্র্যাকটা নিয়ে। আমরা দেখেছি যে মেয়েটা একটা কনফিউশনের মধ্যে আছে। আগামী পর্বে হয়তো মন্ত্রীর লোকেরা শাহজাদকে ব্ল্যাকমেল করার জন্য ফাতেমাকে টার্গেট করবে। তাকে হয়তো কিডন্যাপ করা হবে, অথবা তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে শাহজাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করা হবে। যে ছেলেটা ফাতেমাকে পেপার ছিঁড়ে ফেলতে বলছিল সে হয়তো মন্ত্রীরই কোনো গুপ্তচর হতে পারে, যাকে প্ল্যান করে ফাতেমার কাছে পাঠানো হয়েছে। যদি এমনটা হয় তবে শাহজাদকে একসাথে দুই ফ্রন্টে লড়তে হবে। একদিকে জাস্টিস আদায় করা, অন্যদিকে নিজের কাছের মানুষকে বাঁচানো। এই দ্বিমুখী লড়াইয়ে শাহজাদ কিভাবে টিকে থাকে সেটাই হবে আগামী পর্বের সবচেয়ে বড় আকর্ষণ। এছাড়া ওই যে বাচ্চাটাকে শাহজাদ কিডন্যাপ করেছে তার সাথে শাহজাদের একটা ইমোশনাল বন্ডিং তৈরি হতে পারে আগামী পর্বে। বাচ্চাটা হয়তো বুঝতেই পারবে না যে সে কিডন্যাপ হয়েছে, তার কাছে মনে হতে পারে সে কোনো অ্যাডভেঞ্চারে এসেছে। শাহজাদ হয়তো বাচ্চাটাকে এমন কিছু বাস্তব সত্য দেখাবে যা দেখে ওই ছোট্ট বাচ্চাটার মনেও নিজের অহংকারী ফ্যামিলির প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। আর মৃত মেয়েটির বাবা, যাকে নিয়ে শাহজাদ এত বড় গেম প্ল্যান করল, সেই লোকটা হয়তো এই প্রবল প্রেশার নিতে না পেরে হার্ট অ্যাটাক বা অন্য কোনোভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সব মিলিয়ে এটা বলাই যায় যে দুনিয়া টাকার গোলাম নাটকটি তার নামের প্রতি সুবিচার করে একদম পারফেক্ট একটা থ্রিলার স্টোরি আমাদের উপহার দিচ্ছে, যেখানে কোনো গ্ল্যামার বা সস্তা সুরসুরি নেই, আছে শুধু রিয়ালিটি আর সার্ভাইভালের লড়াই। শাহজাদ কি পারবে এই দূষিত সিস্টেমকে একা হাতে পরিবর্তন করতে, নাকি সিস্টেমের টাকার পাহাড়ে সে নিজেই একদিন চাপা পড়ে যাবে? এই উত্তরগুলো জানার জন্য আমাদেরকে চোখ রাখতে হবে পরবর্তী পর্বগুলোতে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই বকবকানি শুনলেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের পর্বে আপনাদের কাছে সবচেয়ে সেরা সিন কোনটা লেগেছে। শাহজাদের সেই মাস্ক খোলার দৃশ্যটা, নাকি মন্ত্রীর বাংলোতে গিয়ে রাজকীয় স্টাইলে বসার দৃশ্যটা? আপনাদের এক একটা মতামত আমার কাছে অনেক ভ্যালুয়েবল। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আপনারা আমার রিভিউগুলো কতটা এনজয় করছেন। আর হ্যাঁ, আপনাদের যদি নিজস্ব কোনো থিওরি বা প্রেডিকশন থাকে আগামী পর্ব নিয়ে, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। হয়তো আপনাদের প্রেডিকশন আমার চেয়েও বেশি লজিক্যাল হতে পারে। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে জলদি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো রিভিউ বা এক্সক্লুসিভ আপডেট এলেই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো মাস্টারপিস নাটকের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলা নাটকের পাশে থাকবেন।
টাটা।